আমরা দেখছিলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্বাক্ষর করেছেন জুলাই সনদে। একই সঙ্গে তিনি বলেছেন তার জায়গা থেকে আসলে যেভাবে কাজ করার সুযোগ আছে প্রত্যেকটা সুযোগ তিনি আসলে নিতে চান। কতটুকু সম্ভব আসলে, মানে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে একটা আক্ষেপের কথা বলা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট দেয়া আছে, ঠিক আছে, কিন্তু নোট অফ ডিসেন্টের জায়গাটা স্পষ্ট করা ছিল না বলে আমরা সেখানে সাইন করিনি। এরপরও এটা নিয়েও বিভিন্ন রকমের অভিযোগ ছিল যে যে কমিটমেন্ট হয়েছিল অন্য একটা কাগজ দেয়া হয়েছে। দিন শেষে এটা স্বস্তির খবর যে এনসিপি স্বাক্ষর করলো এবং একমত হলো। পরবর্তী বিষয়গুলো আসলে বিতর্কের খাতায় উঠবে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে বলে রাখি যে জুলাই সনদ যেদিন প্রথম স্বাক্ষর হয়েছিল সেদিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করেনি। কারণ হলো সেখানে জুলাই সনদ বাস্তবায়ন এবং এনফোর্সমেন্ট কিভাবে হবে সেটি বলা ছিল না, এবং পরবর্তীতে এনসিপির দাবির প্রেক্ষিতে কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ জারি করেছে এবং এই সনদের বাস্তবায়নের একটা প্রক্রিয়া কিন্তু সরকার বলে দিয়েছে। যার ফলে আমরা অপেক্ষা করছিলাম যে সরকার শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন করতে পারবেন এবং কোন ওয়েতে করবেন, এবং নতুন যে সরকারটা আসবেন বাংলাদেশে ভোটের মাধ্যমে সেই সরকারের মনোভাবটা কতটুকু হবে তার উপর ভিত্তি করে আমরা স্বাক্ষর করব। তো যেহেতু আজকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন, তাই আজকে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে এবং জুলাইয়ের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই আকাঙ্ক্ষার একটা বড় জায়গা কিন্তু জুলাই সনদে এসেছে, তাই আমরা তারই প্রেক্ষিতে আমরা আজকে স্বাক্ষর করেছি। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আমরা কেন স্বাক্ষরে এই যে এতদিন দেরি হয়েছে কিংবা কোন কোন কারণে আমরা স্বাক্ষরটা আজ পর্যন্ত আনা হয়েছে। আমাদের কিছু আশঙ্কার কথা রয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধান সংস্কার সদস্য হিসেবে এমপিরা শপথ নিবেন কি না, নিলে কোন আইনে নিবেন সংবিধানে বলা নাই, এবং একটা কথা কনফিউশন তৈরি করেছে। বাট আমরা মনে করি যে এই কনফিউশন না তৈরি করে বরং একই সঙ্গে আমাদের সংসদ সদস্যরা দুটি শপথ নেবেন, একটি অ্যাজ এমপি হিসেবে, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে নেবেন। কারণ তাদের দুটো ম্যান্ডেট জনগণ দিয়েছে। আপনি দেশ চালাবেন এই রাষ্ট্রের সংসদের বা লেজিসলেচারের মেম্বার হিসেবে, একই সঙ্গে জুলাই সনদটাকে বাস্তবায়নের জন্য সংবিধানের যে সংস্কারগুলো দরকার এটি আপনি এনশিওর করবেন। যদি এখানে আমরা আবারও বিতর্ক করি তাহলে আসলে রাষ্ট্রের মধ্যে বিতর্ক বাড়বে, নানান আইনি জটিলতা বাড়বে, কিন্তু জনগণের যে ইচ্ছা সেই ইচ্ছা প্রতিফলন কিন্তু ঘটবে না। তাই আমরা আশা করি আমাদের যে নতুন সরকার হচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন সেই সরকার এই বিষয়গুলোকে গুরুত্ব দিবে, বরং তারা বিতর্কটাকে কমিয়ে এবং নানান ভাবে বাহানাকে কমিয়ে জনগণের ম্যান্ডেটটাকে এনশিওর করার জন্য কাজ করবে। একদম, কিন্তু সেই জায়গা থেকে মানে আপনাদের সঙ্গে নির্বাচিত সরকারের যারা সদস্য আছে সবার মধ্যে আসলে একটা বিষয় খুব দরকার, সেটা হচ্ছে আস্থার জায়গা। আপনি কি কিছু যুক্ত করবেন? আমি একটা ইন্টারপ্রিটেশনের আলোকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে জুলাই সনদ সম্পর্কে একটা ইন্টারপ্রিটেশন এসেছে, এটা আমার না অন্যদের ইন্টারপ্রিটেশন, যে যেহেতু ভিন্ন মত ছিল বা নোট অফ ডিসেন্ট ছিল, আর যখন বিষয়টি আপনি গণভোটে দিলেন, গণভোটে যখন জনগণ পাশ করে দিল, আপনি আপনার কনসেন্ট বলেন কিংবা নোট অফ ডিসেন্ট বলেন, এভরিথিং আইদার এন্ডোর্স অর নালিফাইড। তার মানে এখানে স্ট্যান্ড করছে হচ্ছে জনগণের ম্যান্ডেট, যে ম্যান্ডেটের কথা আপনি বললেন। কিন্তু জনগণের ম্যান্ডেটের পরে এনসিপি সাইন করলো, এর আসলে কার্যকারিতাটা কি? আপনি সাইন করা বা না করা তো একই দাঁড়াচ্ছে, নাকি আপনি সিম্বলিক অর্থে করলেন? দেখুন, আমাদের স্বাক্ষর করা না করাটা একই অর্থে এটা আপনি বলতে পারেন, কিন্তু একটা দল হিসেবে কিংবা আমরাও তো জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই আমরা আমাদের 6 জন সদস্য নির্বাচিত হয়েছে। আমরা জুলাইয়ের এই অভ্যুত্থানের গল্প থেকে উঠে আসা দল এনসিপি, এবং জুলাইকে নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তার বড় অংশ কিন্তু এনসিপি কে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। যার ফলে এনসিপি যখন স্বাক্ষর করেনি তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কথা ছিল যে কেন স্বাক্ষর করছে না, কি সমস্যা সেখানে রয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদ হওয়ার আগে এই সনদটা ছিল কিন্তু প্রথমে একদম কাগজের বাগের মতো, যার তেমন কোনো এনফোর্সমেন্ট প্রক্রিয়া ছিল না, আইনি ভিত্তি দিবে কিভাবে তার কোনো প্রক্রিয়া বলা ছিল না। আমরা যখন স্বাক্ষর করলাম না তারপরে কিন্তু আমরা সরকারকে বলেছি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দিতে হবে, আইন করতে হবে এবং বাস্তবায়নের এনফোর্সমেন্টের এটাকে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি যদি এটা সনদ করেন, আপনি যদি সনদটা যদি এনফোর্সমেন্ট প্রক্রিয়া না থাকে তাহলে এই সনদটা স্বাক্ষর করে আমি যদি মোটা থেকে এভাবে বোঝার চেষ্টা করি, অ্যাডভোকেট শাকিল আহমেদ যদি ভুল হয় একটু সংশোধন করে দেবেন। মানে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, কিন্তু জনগণ আসলে গণভোটে হাঁয়ের পক্ষে দিয়েছে এবং এনসিপি সেক্ষেত্রে আসলে স্বাক্ষরটা করেছে যাতে তারা জনগণের সাথে বা জনগণের মতামতটাকে
সম্মান জানাতে পারে। অবশ্যই এনসিপি সর্বদাই জনগণের মতকে প্রাধান্য দিচ্ছে। দেখুন জনগণ বাংলাদেশে কি চেয়েছে, এই জুলাই পরে একটি নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে স্বৈরাচার ফিরবে না, যে বাংলাদেশে আমার আর কোনো ভাইকে রাজপথে গিয়ে অধিকার চাইতে গিয়ে একদম উদ্ধাহত হবে না, একদম এবং একদম সংবিধানের এটা নিয়ে আপনার সঙ্গে আসলে যেদিন সনদ স্বাক্ষর হয়েছিল তার পরদিন সম্ভবত আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, জি। খুব চমৎকার করে ব্যাখ্যাও আপনি করেছিলেন। আমি একটু জনাব আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে যেতে চাই। নব নির্বাচিত এমপি ময়মনসিংহ 10 আসন থেকে আপনি আসলে নির্বাচিত হয়েছেন এবং বলা হচ্ছে এটা ঐতিহাসিক একটা নির্বাচন, কাজে আপনি নিজেও ইতিহাসের একজন অংশ হিসেবে থাকবেন। আপনি শুনলেন আমাদের সহ আলোচক যিনি আছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ, তিনি স্পষ্ট করে বলছেন আসলে নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন একটা আস্থার জায়গা অবশ্যই থাকতে হবে, জুলাই সনদের উপরে বাড়তি নজর থাকতে হবে, কমিটমেন্টটা রাখতে হবে। কিন্তু তার আগে জানতে চাই মন্ত্রিসভাটা কেমন হবে, মানে আমরা তো অনেক ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, কেমন হতে পারে আসলে মন্ত্রিসভা এবং সংসদ সদস্য? জি ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে একাত্তরের দর্শক শ্রোতা সবাইকে কলাকুশলী সবাইকে ধন্যবাদ, এবং আমাদের আলোচক আছেন প্রফেসর তৌফিকুল ইসলাম মিথিল এবং শাকিল আহমেদ, ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি আগামীকালকে শপথ, আমি আমার ময়মনসিংহ 10 কফিগড় উপজেলা পৌরসভা পাগলা থানা বাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের গুরুত্বপূর্ণ রায়ে ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করার জন্য। আসলে মন্ত্রিসভা কেমন হবে আপনার, ইনশাল্লাহ মন্ত্রিসভা অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে দক্ষ এবং যারা এই দেশের জন্য কাজ করবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়ার ওনার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে, দেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে উনি মন্ত্রিসভা গঠন করবেন। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি, মন্ত্রিসভা কেমন হবে আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তবে একটা জিনিস বলতে পারি, একজন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশটি নিয়ে ওনার একটি মহাপরিকল্পনা রয়েছে, জনাব তারেক রহমান। উনি আগামীকালকে আমাদের শপথের পর আমরা সংসদীয় কমিটির মিটিং হবে, সেই মিটিং এ নিশ্চিতভাবে আমি বলতে পারি যে একজন মানুষ সংসদীয় নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তিনি হলেন জনাব তারেক রহমান। আর অন্যান্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বিষয় জানতে হলে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে। একদম, মানে আমরা তো অপেক্ষা করব, অপেক্ষা করলে আমরা সঠিক উত্তরটা পাবো, কিন্তু অপেক্ষা করার আগে যখন আলোচনাটা হয় সে আলোচনার মধ্যেও এক ধরনের বিষয় থাকে যেগুলো আসলে মানুষ আলোচনা করেও মজা পায়, কারণ আমরা অনেক ধরনের সমীকরণ মেলাচ্ছি। কে রাষ্ট্রপতি হবে, নজরুল ইসলাম খান নাকি মোশাররফ হোসেন, আমরা সেগুলো নিয়েও আলাদা প্রতিবেদন দেখতে পাচ্ছি। কে আসলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এক হয়ে যাবে কিনা, হলে আসলে কে দায়িত্ব নেবে, নানামুখী সমীকরণগুলো আসলে মেলানোর চেষ্টা করছিলাম। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, আমরা আসলে আলাপ শুরু করার আগে সিনিয়র সাংবাদিক হাজা মারুদ্দিনের সঙ্গে কথা বলছিলাম যে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রায় 1200 জন দেশি বিদেশি অতিথি থাকবেন এবং ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত কোনো সরকার খোলা আকাশের নিচে আসলে শপথ নেবেন। অনেক কিছুই আসলে হচ্ছে যেটা আগে কখনো আমরা দেখিনি। আমরা কখনো এভাবে দেখিনি যে বিরোধী পক্ষে যিনি আছেন তিনি ফলাফলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবেন, এই কমিটমেন্ট করেছেন। জামাত ইসলামী আমি সেটা দেখলাম, ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আপনি আসলে সব কিছু দেখে কিভাবে বিশ্লেষণ করবেন, মানে যে বাংলাদেশের কথা বলছি এখনো তো ঠিকঠাক সেদিকে আমরা আছি? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক নবনির্বাচিত এমপি আখতারুজ্জামান বাচ্চু ভাই, অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচক এনসিপির একজন ইয়াং লয়ারকে। আসলে যে কথাটা বলতে চাই, আপনি দেখেন সিন্স ইন্ডিপেন্ডেন্স আমার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য নির্বাচন আমার বিশ্লেষণে যেটা ছিল সেটা 1991। তারপরে যদি আমি র্যাঙ্কিং করি 1996 এর সেকেন্ড টাইমে যেটা হয়েছে 2001, সেগুলোকেও ক্রস করে এবারের নির্বাচন 2026 এ যেটা হয়েছে, আমার কাছে মনে হয় স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে লাস্ট 55 ইয়ার্স এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক আপনি দেখেন সবচাইতে বড় যে লক্ষণীয় ব্যাপারগুলো ছিল এই যে মহিলাদের, নারীদের অংশগ্রহণ এই নির্বাচনে, নারী এবং তরুণদের যে অংশগ্রহণ ছিল এটা চোখে পড়ার মতো। আপনি দেখেন সকাল থেকে নারী ভোটার এবং তরুণ ভোটারদের যে অংশগ্রহণ ছিল, এবং কাউকে কিন্তু কোনোভাবে পার্চু করে আনা হয়নি। আগে আমরা নির্বাচনে দেখেছি নারীদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য অনেক চেষ্টা করে আনা হতো,
এবার কিন্তু ছিল টোটালি ডিফারেন্ট। নারীরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নিজেদের ইচ্ছায়, এবং এটা আমার কাছে মনে হয়েছিল ইলেকশনের দিনটা একটা ন্যাশনাল ফেস্টিভ মনে হয়েছিল, যেটা অনেকটা আমরা ন্যাশনাল ফেস্টিভ পহেলা বৈশাখ, আপনি ইন্ডিপেন্ডেন্স ডে, দেন হচ্ছে ভিক্টোরি ডে, এগুলোকে আমরা ন্যাশনাল ফেস্টিভ মনে হয়। কিন্তু এবারের নির্বাচনটা আসলে কিন্তু একটা উৎসব আনন্দমুখর পরিবেশে ছিল। এবং অবাক হওয়ার মতো, দেখেন সাউথ এশিয়ার ইলেকশন মানেই হচ্ছে ওই দিন হত্যা, খুন, কনফ্লিক্ট, মারামারি হবেই, কিন্তু এবার কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল, অ্যাবসেন্ট ছিল। এমন একটা নির্বাচন, সত্যি এটা একটা ঐতিহাসিক নির্বাচন। এবং এই ঐতিহাসিক নির্বাচনে আমি যেটা বলবো, মানুষ তাদের পছন্দের নেতা নিশ্চয়ই নির্বাচিত করেছে। এবং আরেকটা জিনিস, এবারের আপনি দেখেন সবচাইতে বড় দল এবং যারা এই ইলেকশনে ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ওনার নির্বাচন পরবর্তী যে চেষ্টাগুলো, সেগুলো অবাক হওয়ার মতো। আপনি দেখেন উনি নিজ থেকে জামাতে ইসলামের আমিরের বাড়িতে যেয়ে দেখা করা, এনসিপির নাহিদ ইসলামের বাসায় যেয়ে দেখা করা, আজকে আবার চরমনায়ের যিনি আছেন নেতা, ওনার বাড়িতে যেয়ে দেখা করা, এগুলো কিন্তু রাজনীতিতে পজিটিভ জেস্টার। এবং উনি একটা কথা বলেছেন, বিজয়কে ধারণ করে যেন যারা ভোট যারা দিয়েছে, যাদের ভোটে নির্বাচিত, যারা ভোট দেয়নি, একজন নেতা যখন নির্বাচিত হয়ে যায়, উনি কিন্তু সবার প্রতিনিধি। বুঝতে পারছি। তার মানে এখানে এখন পর্যন্ত যা যা হয়েছে একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে। খালি বলে আপনি কিছু জানতে চাইবেন না? আচ্ছা, আমি তাহলে একটা ছোট বিষয় একটু পরিষ্কার হতে চাই। প্রথমত বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করাটা প্রথম কাজ হবে মন্ত্রী সভার প্রথম বৈঠকে, পঞ্জিকা দেখে সেটা ঠিক করা। তৌফিকুল ইসলাম মিথিল একটু বলবেন, মানে এই যে প্রথম ধাপ পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা। দ্বিতীয় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা এবং মব, সাম্প্রতিক সময়ে এটা বেশ বড় আকার নিয়েছে। 3 নম্বর কাজ হচ্ছে সরকারি চাকরিজীবী এবং পেশাজীবীদের রাজনৈতিকীকরণ, এবং 4 নম্বর হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনা, এবং 5 নম্বর হচ্ছে আলাদা আলাদা ধরে ধরে খাতভিত্তিক সংস্কার করা। স্পেশালি গণভোটে যে হাঁটা এসেছে সেই হাঁয়ের প্রতি সুবিচার করা। মানে এই কাজগুলো করা কতটা কঠিন হতে পারে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? কারণ প্রত্যেকটাতে আসলে উচ্চকক্ষের একটা ভূমিকার প্রয়োজন তো আছে নাকি? এটা নিঃসন্দেহে আপনি যথার্থই বলেছেন। এবার যারা নির্বাচিত হয়েছে, স্বাভাবিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে। আপনি ইতিমধ্যে যে 5টি চ্যালেঞ্জের কথা বলেছেন, সেগুলো তো করতেই হবে। কারণ আপনি দেখেন যে এই জুলাই সনদের যে রোড ম্যাপ আছে, এই রোড ম্যাপ গুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আপনি দেখেন আরো কিছু চ্যালেঞ্জ আছে। তরুণরা যে মোর দেন 4 লাখ ভোটার ছিল তরুণরা, আগামী দিনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে 4 কোটির উপরে, মানে 36.50%। 4 কোটির উপরে, সেটা আমি বলছি। কিন্তু যেটা দেখেন সবচাইতে বড় চ্যালেঞ্জ যেটা হবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা। আমাদের দেশে আপনি দেখেন মিলিয়ন্স অফ তরুণ এখনো কিন্তু আনএমপ্লয়েড হিসেবে আছে। এটা অর্থনৈতিকভাবে একটা বড় চ্যালেঞ্জ। আমি এই যে পরে হয়তো ভুলে যাব, আমি দুটো চ্যালেঞ্জ নিয়ে আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আসতে চাই। মানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার আগে যখন আপনি আপনার স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন, নিঃসন্দেহে কিছু কমিটমেন্ট করেছিলেন যে এই কাজগুলো করব, এবং আমরা দেখেছি প্রত্যেক এমপি প্রার্থীরা আসলে এই কর্মসংস্থানের বিষয়ে আলাদা করে জোর দিচ্ছেন। কিন্তু এবারে প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা, কারণ ভোট যারা দিতে এসেছেন তাদের প্রতি 3 জনের মধ্যে 1 জন হচ্ছে তরুণ। কর্মসংস্থান তো বলা যায়, কিন্তু বাস্তবতা কি দেখছেন, কতটুকু সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রধান অগ্রাধিকার অন্যতম অগ্রাধিকার হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবার জন্য নিরাপদ এবং বাসযোগ্য হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা। দলমত নির্বিশেষে, প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা দেখেছি এর আগে গুম হয়েছে, খুন হয়েছে, যাকে তাকে তখন বিচার বহির্ভূত হত্যা হয়েছে, কোন মানে আইনের শাসন ছিল না। আইনের শাসন প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়টি, অর্থনৈতিক যে অবস্থাটা, সেটা বিদেশে টাকা পাচার করে দেশটাকে একটি লুটপাটের অর্থনীতি কায়েম করা হয়েছিল। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আপনি যাই করবেন, আপনার কিন্তু টাকার প্রয়োজন হবে। এই অর্থনীতি মানে অর্থাৎ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, বিদেশি বিনিয়োগ যথেষ্ট পরিমাণ বাড়ানো, এবং দেশে যে শিল্প খাত রয়েছে সেগুলোকে আপনার শিল্প খাত গুলোকে পৃষ্ঠপোষকতা করা, সরকারি বেসরকারি উদ্যোগে
আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থান শুধু সরকারি উদ্যোগে আপনার এত বেকারের কর্মসংস্থান করা সম্ভব না। আমরা যদি বেকারত্বের সমাধান তা করতে আমাদের না পারি, সবচেয়ে বড় বাধা তো দুটো জায়গা। এক হচ্ছে আমরা বিরাজনীতিকরণ করতে পারছি না, আর দ্বিতীয় হচ্ছে একটা সহজ কাজকে জটিল করে ফেলছে আমলাতন্ত্র। মানে এই দুটো জিনিস আপনি কিভাবে কাটাবেন? কারণ দীর্ঘদিনের চর্চা কিন্তু এটা হয়ে আসছে। দুটো দুটো বাধা। একটা হলো যে আপনি যেটা বললেন আমলাতন্ত্র বলেন, দেখেন আমরা তো আসলে দীর্ঘদিন যাবৎ প্রশাসনকে দলীয়করণ করা আছে, নির্লজ্জভাবে দলীয়করণ করা আছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে একদম প্রতিষ্ঠানের সকল কিছু ভেঙে পড়েছে। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের ঊর্ধ্বে উঠে এবং সেগুলোকে ঢেলে সাজানো। জি। এখন যখন আমরা সেটা ঢেলে সাজাতে পারবো, রাইট প্লেসে রাইট ম্যান, আপনার আসলে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাইতে হবে, তাহলেই আপনার এই সমস্যার অর্ধেক সমাধান হবে। দ্বিতীয়ত হলো যে দুর্নীতি। আমাদের দেশের দুর্নীতি এমন ভাবে ঝেঁকে বসেছে, আপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা নিশ্চিত করতে। যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত না করা যায়, তাহলে উন্নয়ন অসম্ভব হয়ে দাঁড়াবে। আর আমরা যদি দুটো জিনিস নিশ্চিত করতে পারি, তাহলে দুর্নীতি রোধ করতে পারে দেশে। দেখেন একটা আমরা যখন প্রকল্পে এই দুর্নীতি নিয়ে কাজ করতে যাই, আমরা যদি মৌসুম ধরে ধরে এগোই, আমরা দেখি যে এখন হয়তো আর 1-2 দিন পরেই পবিত্র রমজান, এবং সে রমজানকে ঘিরে বাজারের কি পরিস্থিতি বিগত সময়ে দেখেছি, নিশ্চয়ই আপনি সেই চিত্রটা জানেন। এবং এখানে ঘুরে ফিরে কিছু সিন্ডিকেট চক্র যারা চিহ্নিত, তাদের কথাগুলোই বারবার আসে। এই সিন্ডিকেট ভাঙবেন আসলে কিভাবে? মানে এটা আমরা দেখেছি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। দেখেন এই জায়গায় হলো ডিফারেন্সটা। ফ্যাসিস্ট আমলে হাসিনা জামানায় সবকিছু আসলে এটা মানে শিল্পের মতো, দুর্নীতিতে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। সেখানে সিন্ডিকেট, ইচ্ছাকৃতভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে, দুর্নীতির জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে, বিভিন্ন দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে এবং দুর্নীতিকে এমন ভাবে উৎসাহিত করা হয়েছে যে এটা মানে রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা করা আছে। এখন আমাদের নেতা তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। উনি একটি মানবিক বাংলাদেশ গড়তে চান এবং জনকল্যাণে কাজ করতে চান। দেখেন এই 2023 সালে উনি রাষ্ট্র সংসদের 31 দফা কর্মসূচি দিয়েছে। পরবর্তীতে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে অনেকে তখন সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটি বিষয় নিয়ে কথা বলেছে মোটা দাগে। তো আমাদের নেতা অনেক আগে চিন্তা করেছেন, ফ্যাসিস্টদের চোখে চোখ রেখে তখন কিন্তু রাষ্ট্র সংস্কারের কাঠামো দিয়েছেন, সেখানে দুর্নীতি রোধ করা এবং দুর্নীতি প্রতিরোধ হ্যাঁ, করা। আমরা সেখানে দেখেছি মোটামুটিভাবে দুর্নীতি রোধ করা, সেখানে স্বচ্ছতার কথা বলা হয়েছে এবং সবার শেষে গিয়ে ঐক্যবদ্ধতার কথা বলা হয়েছে। মানে এই 5টা লেয়ার করলে আর কিছু অবশিষ্ট থাকে না। খাজা মঈনুদ্দিন, আপনাকে কিছু জানতে চাইবেন সিনিয়র সাংবাদিক। জি। 2018 ইলেকশনের পরে শেখ হাসিনা বলেছিলেন যে যেখানে সামরিক বাহিনী, আমলাতন্ত্র, পুলিশ বাহিনী, অন্যান্য রাষ্ট্রীয় যন্ত্রের সকল মানুষ, দল সব যখন এক হয়ে যায়, সেই দলকে আর কেউ থামাতে পারে না। মানে উনি কারচুপিকে জাস্টিফাই করেছিলেন, এই ব্যাপারে নিশ্চয়ই মনে আছে। এখন বাংলাদেশে একটা হিস্টোরিক টেন্ডেন্সি আছে, ধরেন আপনারা বিএনপি এখন ক্ষমতায় আসছে, আপনাদের 6 মাস মতো একটা হানিমুন পিরিয়ড থাকবে, তখন আম, দুধ, চিড়ামুড়ি সব এক হয়ে যাবে, মানে এই সম্ভাবনাটাই ভয়টা থাকে। তো সেই অবস্থায় আপনি আমলাতন্ত্র বলতে শুধু সচিবালয়ের কথা বলছি না, আমলাতন্ত্র একদম উপজেলা লেভেল পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ আনবেন কিভাবে? সেটা একটা বড় পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার আছে। কিভাবে করবেন, এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চেয়ার টেবিল ঘুষ খায়, যেখানে চেয়ার টেবিলও ঘুষ খায়, দুর্নীতি, টেন্ডারের দুর্নীতি হয়, সেফটি নেটের বেনিফিট দিতে গেলে কার্ডের চাল বা টাকা, গম এগুলো দিয়ে আসতে হয়। দুর্নীতির ধরনটা এরকম। কোনো রাষ্ট্রীয় সার্ভিস কিনতে গেলে, আনতে গেলে সেখানে ঘুষের ইস্যু আছে। ব্যাংক লোন আনতে গেলে সেখানে ঘুষের ইস্যু আছে। লোন ডিফল্টার তো আরেকটা ইস্যু, কিন্তু লোন পেতে গেলে দুর্নীতির আশ্রয় আছে। এই সমস্ত কিছু, এটা অত্যন্ত কঠিন কাজ। এই দুই ব্যাপার আপনারা করবেন কিভাবে আসলে? ওইটা মানুষ যদি জানতে চায় জিনিসগুলো। ধন্যবাদ আপনাকে। দেখেন, বর্তমান অর্থ উপদেষ্টা একটি কথা বলেছেন যে আগে আমাকে খুব কম কাজ করতে হতো, হ্যাঁ, তো এখন আমাকে প্রচুর লিখতে হয়, প্রচুর কাজ করতে হয়। তার একটি কারণ উনি ব্যাখ্যা করেছেন। বর্তমান যে আমলারা আছেন, ওনারা 2 লাইন অনেকেই মানে কোনো বিষয়ে খুব একটা লিখতে পারেন না। আসলে এমন পর্যায়ে দলীয়করণ করা হয়েছে, আগে যেরকম মানে যারা অভিজ্ঞ তাদেরকে তারা কিন্তু প্রমোশন পেত এবং তাদেরকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেন। আর এখন রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ দায়িত্বে স্তরে স্তরে এমন অযোগ্য লোকজনকে বসানো হয়েছে, দলীয় লোকজনকে বসানো হয়েছে যে তারা এই কথাটির মাধ্যমে বের হয়ে আসে যে রাইট প্লেসে রাইট ম্যান নাই।
এখন এটা তো আপনি রাতারাতি পরিবর্তন করা অসম্ভব, রিপ্লেসমেন্ট। ধরেন আপনি একজন সাংবাদিক, আপনি তো, আমি রাজনীতির কর্মী, আমার কিন্তু মানে ওই সাংবাদিকতার ব্যাপারে আমার অভিজ্ঞতা কম। আপনার জায়গায় যদি আমাকে বসিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমি সুচারুভাবে সেই কাজটি সম্পাদন করতে পারবো না। আমাদের যেটা দরকার, শহীদ জিয়া যে কাজটি করেছিলেন সঠিক জায়গায় সঠিক লোকটি পছন্দ করেছিলেন, আমাদের নেতা তারেক রহমান সেই কাজটি করবেন বলে আমার বিশ্বাস। আরেকটি বিষয়, দুর্নীতি প্রতিরোধ। দেখেন, শেখ হাসিনা টপ লেভেল থেকে এটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল, আর আমাদের নেতা তারেক রহমান, ওনার অঙ্গীকার দুর্নীতি রোধ করা। হ্যাঁ, এখন আপনি রাতারাতি ধরেন আপনার পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, অল্টারনেটিভ আপনার কিন্তু খুব কিছু নাই। তো এখন আজকে নিয়োগ দিয়ে তাকে তো দক্ষ অভিজ্ঞ করে প্রশিক্ষণের মাধ্যমে করে তুলতে হবে, সেটা একটু সময় সাপেক্ষ। তারপরেও যারা আছেন তাদের মধ্যেও সঠিক জায়গায় সঠিক লোকটি অনেক সময় যে তদবিরের কারণে বা অনেক সময় দলীয় লোককে পছন্দ করার কারণে সঠিক জায়গায় সঠিক লোকটি আসতে পারেন না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে যেন যারা আছেন তাদের মধ্যে রাইট প্লেসে রাইট ম্যানটা চুজ করে আসলে আসলে খাজা মঈনুদ্দিন সিনিয়র সাংবাদিক, তিনি যে এই ব্যাপারটাতে ফোকাস করছেন, যে কমিটমেন্টটা হয়েছে, সেই কমিটমেন্টটা আসলে সময়ের সাথে সাথে যেন বদলে না যায়, তাই তো? মানে একেবারে একই সাথে আপনি ধরেন এমপি হিসেবে জি। আপনি প্রশ্রয় দিবেন না, কিংবা আপনি সংসদে ভয়েস রেজ করবেন, আপনি সামাজিক আন্দোলন করবেন, এই জাতীয় কাজগুলো আপনি অব্যাহত রাখবেন কিনা? আমি আপনি শুনে আনন্দিত হবেন যে আমি 12 ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছি। আজকে বাংলাদেশের প্রায় সবগুলো পত্রিকা শিরোনাম হয়েছে, গতকালকে হয়েছে। আমি ইতিমধ্যে আমি নিজে থেকে, আমি গত একদিন আগে ঢাকায় এসেছি, আমি এলাকায় থেকে নিজে সব জায়গায়, সবগুলি ব্যবসায়ী মহল বলেন, সব জায়গায় আমরা, এবং আমার এলাকায় আপনার প্রতিটা নির্বাচনের সময় আপনি দেখবেন সহিংসতা এবার কিন্তু যেভাবে হয় নাই, আমার এলাকায় নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা হয় না, আমি নিজে থেকে। এবং আমি বুঝতে পারছি, আমি আসলে সেই এক মিনিটে শেষ করে হ্যাঁ দিচ্ছি। আমি প্লিজ, হ্যাঁ। ওসি সাহেবদেরকে বলেছি, ট্রিট ক্রিমিনাল ক্রিমিনাল হ্যাজ নো পলিটিক্যাল আইডেন্টিটি, অর্থাৎ এটা সদিচ্ছার ব্যাপার। আর আরেকটি জিনিস আমি বলি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। ইতিপূর্বে যারা এমপি, সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন, তারা এটা আমি আগেও বলেছি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আমি উন্নয়ন করতে হলে আপনাকে স্বচ্ছতা জবাবদিহিতা আওতায় আসতে হবে।